নমস্কার, গুড ইভিনিং। আমির মা সৈয়দ, আপনারা দেখছেন সাতটার শক্তিশাল। আগেই ঘোষণা হয়েছিল শুক্রবার দিন সিঙ্গুরের জমি ফেরতের দাবি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে 7 দফা দাবি জমা দেবেন সিঙ্গুরের বন্ধা জমি পুনরুদ্ধার কমিটি। কারা এই কমিটি? এই কমিটির মধ্যে সিঙ্গুরের কৃষকরা রয়েছেন যাদের একটাই দাবি, 700 একর জমি চাষযোগ্য নয়। এই জমিকে হয় চাষযোগ্য করতে হবে, না হলে এই জমিতে শিল্প করতে হবে। 2006 সালে এই সিঙ্গুর আন্দোলনে ভর করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৎকালীন তিনি ছিলেন, সেই সময় ছিলেন রাজ্যের বিরোধী দলনেত্রী, তিনি ক্ষমতায় এসেছিলেন। সেই সময় 1000 একর জমি টাটাকে দেওয়া হয়েছিল তাদের ন্যানো গাড়ির কারখানার জন্য। 2016 সালে সুপ্রিম কোর্ট বলেছিল বামফ্রন্ট সরকার ঠিক যেভাবে জমি অধিগ্রহণ করেছে সেটা ইল্লিগাল, সেটা বেআইনি, জমি ফেরত দিতে হবে কৃষকদের। তারপর থেকে জমি ফেরত দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়। বারবার কৃষিমন্ত্রী থেকে শুরু করে স্থানীয় বিধায়ক বেচারাম মান্না তারা দাবি করে এসছে 91% জমি কৃষিযোগ্য। তবে এই মুহূর্তে সিঙ্গুরের কৃষকরা বলছেন না, 700 একর জমি কৃষিযোগ্য নয়। সেই জমিকে হয় কৃষিযোগ্য বানাতে হবে সরকারকে, না হলে সেই জমিতে শিল্প করতে হবে। বেচারাম বাবু অবশ্য খুব একটা আমল দিতে না চাইছেন না এই গোটা ইস্যুতে। তিনি বলছেন না না, এটা ঠিক নয়, 91% তো এখনো কৃষিযোগ্যই রয়েছেন। কৃষকরা বলছেন কৃষিমন্ত্রী এবং বিধায়ক যদি হেলিকপ্টারে করে ঘুরে বেড়ান, ওপর থেকে কিছুই বুঝতে পারবেন না কতটা জমি চাষযোগ্য আর কতটা জমি চাষযোগ্য নয়। এই নিয়ে এই আন্দোলন এখন ধিকি ধিকি আগুনে জ্বলছে। তবে সমস্যা হচ্ছে, একদিকে আরজিকর, আরেকদিকে সিঙ্গুর। এই সিঙ্গুর মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গুর ছিল, কিন্তু মনে হচ্ছে আগামী দিনে এই সিঙ্গুর আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা ব্যথার কারণ হতে পারে। ঠিক কি হয়েছে সিঙ্গুরে 18 বছর পর? 18 বছর পর কেন সিঙ্গুর আবার শিল্পর দাবি তুলছে? যে সিঙ্গুর বলা হতো শিল্প বিরোধী, সেই সিঙ্গুর এখন কেন বলছে যে শিল্প করো? কেন সেখানকার কৃষকরা বলছেন টাটা কারখানা হলে 35,000 টাকার চাকরি পেতাম, এখন কি রয়েছে, এখন তো সব ভোঁভা? কেনই বা মহাদেব বাবু, সেই সময় যিনি ছিলেন জমি বাঁচাও কমিটিতে, যিনি এই মুহূর্তে রয়েছেন বন্ধা জমি পুনরুদ্ধার কমিটিতে, তিনি কেন বলছেন আগামী প্রজন্মকে তো জবাব দিতে হবে? সিঙ্গুর নিয়ে সমস্যাটা কোথায়? টেক আ লুক। একদিন সিঙ্গুরের এই মাটিতেই ডালপালা মেলেছিল শিল্পের স্বপ্ন। একটু একটু করে গড়ে উঠেছিল কারখানার দেওয়াল ছাদ। কিন্তু সিঙ্গুরের কপালে শিল্পের শিকে ছেড়েনি। তারপর থেকে ভোট এসেছে, ভোট গিয়েছে। সিঙ্গুর বরাবর কাজ করেছে রাজনৈতিক দলগুলির ভোট ব্যাংক হিসেবে। তারপর সব ভোঁ ভাঁ। 2006 সালে সপ্তম বামফ্রন্ট সরকার তৈরি হওয়ার পর শপথ গ্রহণের দিনই রতন টাটাকে পাশে নিয়ে ন্যানো কারখানার কথা ঘোষণা করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। যে সিঙ্গুরকে হাতিয়ার করে ক্ষমতায় এসেছিল তৃণমূল, সেই সিঙ্গুরই আজ ভয়ের বার্তা দিচ্ছে। কারণ সিঙ্গুরে শিল্প আসেনি, কৃষিও হয়নি। জমি পড়ে থাকতে থাকতে তা চাষের অযোগ্য। অতএব আবার সুর চড়তে শুরু করেছে এবার মমতা সরকারের বিরুদ্ধে। জমিতে হয় শিল্প হোক অথবা কৃষি, এখন এমনটাই চাইছে সিঙ্গুরেরই তৃণমূল সমর্থকদের একাংশ। আমাদের জমি যাতে চাষযোগ্য করে দিক, এইটাই আমাদের আর যদি কারখানা যদি করার ইচ্ছা হয়, কারখানা করুক। আরও জমি আছে যেগুলো চাষযোগ্য করা যাবে না একদম। জমি চাষযোগ্য করে দেবে বলেছিল, কোনো চাষযোগ্য বলে জমি হয় না। জমি যেমন তেমন পড়ে আছে, জমি মানে বেনা বন হয়ে পড়ে আছে। আমরা তখন বুঝতে পারিনি, আমরা তো ভুল বোঝা হয়েছে, আমাদের ডিসিশনটাই ভুল হয়েছে। এখন দেখছি তো কারখানা হলেই ভালো হতো। 2016 সালে সিঙ্গুরের জমি অধিগ্রহণ বেআইনি ঘোষণা করে 1000 একর জমি চাষযোগ্য করে কৃষকদের ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। অভিযোগ, বিধায়ক যতই বলুন চাষবাস হচ্ছে, সেই রায়ের 8 বছর পর সিঙ্গুর রয়েছে সিঙ্গুরেই। তৎকালীন সিঙ্গুর আন্দোলনের প্রথম সারির নেতা দুধ কুমার ধারার স্পষ্ট দাবি, জমি চাষযোগ্য করার ব্যবস্থা করে দিতে হবে সরকারকে। ইতিমধ্যে টাটার কাছ থেকে ফেরত পাওয়া বন্ধা জমিকে চাষযোগ্য করার দাবি তুলে গঠিত হয়েছে কিমিটো। যে আমাদের এখানে 650 থেকে 700 একর জমি চাষ হচ্ছে না। যিনি স্থানীয় বিধায়ক তিনিও বলেছেন যে 91% জমিতে চাষবাস হচ্ছে। তো এখন এই বার্তা বিভিন্ন জায়গায় যাওয়ার ফলে দেখা যাচ্ছে একটা
বিতর্কের একটা সৃষ্টি হচ্ছে। জমি চাষযোগ্য হওয়ার আগেই হাত গুটিয়ে নিয়েছে সরকার, অভিযোগ তুলে সরব হয়েছে নয়া জমি রক্ষকেরা। কিন্তু জমিটা চাষযোগ্য হওয়ার আগেই সরকার এখান থেকে হাত গুটিয়ে চলে যায়। তখন বলা হয়েছিল এইখানে সরকার 5 বছর থাকবে, চাষ করতে গিয়ে যেখানে যেটা অসুবিধা হবে সরকার সব দায়িত্ব নিয়ে সেটাকে সমস্যা সমাধান করবে, জমি সম্পূর্ণ চাষযোগ্য করে দেবে। আর সুপ্রিম কোর্টে একটা রিপোর্ট জমা দিতে হবে যেটা সময়সীমার মধ্যে চাষযোগ্য হয়েছে কি না। সেই জন্য আমরা চাষি হিসেবে সেই বিবৃতি দিয়েছিলাম, হ্যাঁ আমাদের জমি চাষযোগ্য হয়ে গেছে। সেই বিবৃতিটা শুধু দলের কথা মতো দিয়েছিলাম, কিন্তু তখন জমি চাষযোগ্য হয়নি। যদিও তৃণমূলের শীর্ষ নেতৃত্বের দাবি, অভিযোগ এখন স্পষ্ট নয়, সত্যি সমস্যা থাকলে তা খতিয়ে দেখা হবে। দেখুন, এটা কারা বলছেন, তাদের জমিটা কি অবস্থায়, কি হিসেবে বলছেন, কোন দৃষ্টিভঙ্গিতে বলছেন, এটা তো আমি বলতে পারবো না। ওখানে সিঙ্গুর আন্দোলনে যে নেতৃবৃন্দ আছেন, সংগঠকরা আছেন, তারা নিশ্চিতভাবে বলতে পারবেন যে এটা কোনো এক নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি থেকে কিছু কোনো অভিযোগ কিনা। আবার যদি কোথাও কোনো বক্তব্য জেনুইন হয় তাহলে সরকারের তারা দৃষ্টি আকর্ষণ করবেন। ওখানে তো আমাদের বেচারাম মান্না থেকে শুরু করে অন্যান্য নেতৃবৃন্দ যারা আছেন তারা দেখবেন। সিঙ্গুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নার দাবি, যে ইস্যু নিয়ে কথা হচ্ছে তার কোনো ভিত্তি নেই। আজকে যারা আন্দোলন করছে তারা জমির দালাল। নতুন আন্দোলনকারীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের জমি আন্দোলনের কেউ নয়। ইস্যু নিয়ে আপনারা বলছেন, সেই ইস্যু সিঙ্গুরের মানুষ শুনবে না। তার কারণ আমাদের প্রায় 91% জমি আমাদের চাষযোগ্য। আর আজকে যারা আন্দোলন করবে বলে আপনাদের কাছে বলছে, তারাই ওই জমিগুলো দালালি করে তাদেরকে, যারা মমতা ব্যানার্জির নেতৃত্বে যারা আন্দোলন করেছিল তারা এই আন্দোলনে। নবান্নের দুয়ারে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছেন সিঙ্গুর বন্ধা জমির পুনর্ব্যবহার কমিটির সদস্যরা। স্পষ্ট, যে সিঙ্গুর একদা সুখ স্বপ্ন ছিল, সেই সিঙ্গুরই এখন শাসক শিবিরের মাথা ব্যথার কারণ। যে আন্দোলনের বীজ ফের মাথাচাড়া দিচ্ছে সিঙ্গুরে, তাতে কি আবার বদলাবে রাজনৈতিক সমীকরণ? ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। একসময় এই সিঙ্গুর আন্দোলনের অন্যতম মুখ ছিলেন মহাদেব দাস। তিনি বর্তমানে এই বন্ধা জমি পুনর্ব্যবহার কমিটির আহ্বায়ক, অ্যাকচুয়ালি যুগ্ম আহ্বায়ক। বেচারাম মান্না বললেন, যারা সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলন করেছিল তারাই আন্দোলন করছেন না। কি করে হয়? তাহলে মহাদেব বাবু, যিনি এই মুহূর্তে এই কমিটির যুগ্ম আহ্বায়ক, তিনি এই আন্দোলনে কেন? এই কমিটির আরেক আহ্বায়ক দুধকুমার ধারা এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন সিঙ্গুর থেকে। আমি দুধকুমার বাবুর কাছে এই প্রশ্নটা রাখবো। দুধকুমার বাবু, বেচারাম মান্না বলছেন যে আপনারা সেই সময় আন্দোলন করেননি, মহাদেব বাবু সেই সময় আন্দোলন করেননি। কথাটা কি ঠিক না কথাটা কি ভুল? দেখুন, যে কথাটা মাননীয় বিধায়ক বলছেন, আমার তো খুব অবাক লাগছে। সারা বাংলার মানুষ জানে, আজকের যিনি মুখ্যমন্ত্রী তিনিও জানেন। যতবার তিনি এই সিঙ্গুরের বুকে এসেছেন ততবার মহাদেব দাস, দুধকুমার ধারা এই নামটাকে তিনি বলেছেন। এবং আমি স্বচ্ছতার সাথে, নিষ্ঠার সাথে যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছিল সেই দায়িত্ব আমি পালন করে গেছি। আজকে মাননীয় বেচারাম মান্না মহাশয় অনেক উপরে উঠে গেছেন, তিনি মাটির মানুষদের চিনতে পারছেন না, সেটা তার সমস্যা। আমরা কৃষক, আমাদের জমি রয়েছে। মাননীয় বিধায়কের এখানে 1-6 জমি নেই, তাই আমরা বাস্তব চিত্রটা, আমাদের সকলের সম্মানের নেত্রী, আমাদের আন্দোলনের যিনি প্রেরণা ছিলেন মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে আমরা এখনো, তার প্রতি আমাদের বিশ্বাস রয়েছে, আস্থা রয়েছে। তাই এখানে তিনি যে মিথ্যা এই কথা বলছেন এবং বলেছেন 91% জমি চাষ হয়ে গেছে, এটা বোবাও শুনে হাসবে। তাই আমরা সঠিক তথ্যটা নেত্রীর কাছে তুলে দেওয়ার জন্য বাবু, আমি মন্ত্রী বেচারাম মান্না এবং সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না, তার আরও একটি কমেন্ট আপনাকে শোনাতে চাই। তিনি অন রেকর্ড সংবাদ মাধ্যমে বলেছেন যে 91% জমি চাষযোগ্য, বাকি যেটুকু জমি রয়েছে সেখানে হোটেল, ধাবা, পেট্রোল পাম্পের জন্য বিভিন্ন লোক সেই জমি কিনেছেন। যারা এই মুহূর্তে আন্দোলন করছেন কিংবা করার কথা বলছেন,
তারা আদতে ওই জমির দালালি করছেন। আপনাদের দালাল বলছেন বেচারাম মান্না, কি বলবেন? শুনে ভালো লাগছে যিনি উনি আজ মানে পাগলের প্রলাপ বকছেন। আমি একজন শিক্ষক, কোনোদিন জীবনে জমির দালালি করিনি, যেটা হয়তো অন্য কেউ করে বা উনি করেন। আমরা আজকে বলতে বাধ্য হচ্ছি, আজকে জমি আন্দোলনের সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িত 2006 সাল থেকে। আজকে তিনি এটা বলতেই পারেন, কিন্তু এলাকার মানুষকে আপনারা জিজ্ঞাসা করবেন কার জমি আমি দালালি করেছি। এটা আসলে তিনি, আমার মনে হয় নেত্রীকেও ভুল বার্তা দিয়েছেন, মুখ্যমন্ত্রীকেও ভুল বার্তা দিয়েছেন, এবং তিনি এই চাষযোগ্য করার জন্য অন্তরায় বলে আমার এখন মনে হচ্ছে। জানি না এর বিরুদ্ধে তার এটা করার পিছনে তার কি উদ্দেশ্য রয়েছে। আজকে সামনাসামনি ওনাকে বলা কুমার বাবু, আপনাদের নিয়ে কি শুধু রাজনীতি হলো? দালালি করেছি 18 বছরে আপনারা কি পেলেন? দেখুন, 18 বছরে আমরা অনেক কিছু পেয়েছি আন্দোলন করতে গিয়ে। মানুষের সম্মান পেয়েছি, এবং জমিতে কৃষকের যে অধিকার, আজকে সরকার, বামপন সরকার যারা একসময় বলতো সর্বহারা সরকার, তারা জোর করে জমিটাকে কেড়ে নিচ্ছিল, আমরা আটকে ছিলাম। এবং সুপ্রিম কোর্ট আমাদের এই যে আন্দোলনটাকে একেবারে ন্যায়সঙ্গত বলেই এটাকে অধিগ্রহণটাকে বাতিল করেছে, এবং আমরা সারা বাংলার কৃষক তথা ভারতবর্ষের কৃষককে একটা নতুন আলো দেখিয়েছি বলে মনে করতে আমরা চাই। এবং মুখ্যমন্ত্রীও, তিনিও আমাদের সঙ্গে সব সময় আন্দোলনে ছিলেন। সিঙ্গুর তার কাছে ছিল নয়নের মণি, এবং তার সান্নিধ্য আমরা পেয়েছি। অনেক দায়িত্ব আমাকে যেটা দেওয়া হয়েছিল, সেই দায়িত্ব আমি নিষ্ঠার সাথে পালন করেছি। বাড়িতে এখানে মা মারা গেছে সেই খবর পেয়েও কিন্তু আমি আসতে পারিনি। আমি সেখানে সিঙ্গুর বিডিও অফিসে এই জমি ফেরতের যে কাজ ছিল সেটা করেছি। আজকে উনি যদি এই কথা বলেন, আমি তো সত্যি দুঃখ পাচ্ছি। তিনি বলতেই পারেন, বলছেন যে 91% জমি চাষযোগ্য। বেচারাম বাবু বলছেন 91% জমি চাষযোগ্য, আপনারা বলছেন 700 একর জমি চাষযোগ্য নয়। 1000 একরের মধ্যে 700 একর যদি চাষযোগ্য না হয়, সেটা কোনোদিনই 91% হতে পারে না। কোনটা ঠিক? দেখুন, এখানে প্রত্যেকটা জমির চরিত্র আমার একেবারে নখদর্পণে। কোথায় কার জমি সেটা আমি জানি, এবং এই দায়িত্বই আমাকে দেওয়া হয়েছিল। উনি, আমার তো বললাম, যিনি অনেক ওপর উঠে গেছেন এবং সিঙ্গুরের এই আন্দোলন থেকেই উঠেছেন। তিনি চাষিদের সঙ্গে তার প্রত্যক্ষ যে যোগাযোগ নেই, এটা আজকে প্রমাণ হয়ে গেল। আমরা মাটির মানুষ, মাটিতে পা দিয়ে চলি, এবং আমার নিজের এখনো 3 বিঘে জমি চাষ হয়নি, চাষযোগ্য আমরা করতে পারি। 2 বিঘে জমি চাষ হচ্ছে। আমরা, আমাদের দাবিটা পরিষ্কার। উনি যতই আমাদেরকে বলতে চান যে আমরা আন্দোলনের কেউ নয়, তিনি বলতে পারেন, কিন্তু আমার বিশ্বাস বাংলার মানুষ জানেন, এলাকার মানুষ জানেন। সর্বোপরি শুধু তাই নয় দুধকুমার বাবু, শুধু মন্ত্রী বেচারাম মান্না শুধু এইটা বলছেন না যে আপনারা আন্দোলনে ছিলেন না, উনি তার সঙ্গে জুড়ে দিচ্ছেন আপনারা দালালি করেন, আপনারা জমির দালালি করেন, এই অভিযোগ তুলছেন। যাক, সে অভিযোগ তিনি তুলতে পারেন, সে আলাদা প্রসঙ্গ। আমি আজকে একটা প্রশ্ন করব আপনাকে, বুকে হাত রেখে সত্যি কথা বলবেন দুধকুমার বাবু, আর আমি জানি আপনি সত্যি কথাই বলবেন। দুধকুমার বাবু, 18 বছর পর কি মনে হচ্ছে টাটার সেই কারখানাটা হলে ভালো হতো? দেখুন, আমরা প্রথম থেকেই কিন্তু যে টাটা এখান থেকে চলে যাক, সেটা তো আমাদের আন্দোলনে ছিল না। এবং আমাদের যেটা দাবি ছিল, জাতিদের সঙ্গে আলাপ আলোচনা করে এটাকে করা হোক, এবং আমরা বলেছিলাম যে উর্বর যে জমিগুলো আছে, সেই উর্বর জমিগুলো এখানে বাদ রেখে কিছুটা অংশে চাষ আমাদের এখানে করা হোক। সে দাবি আমরা বলেছিলাম যে আমাদের 400 একর ফিরিয়ে দিয়ে 600 একরের মধ্যে করা হোক। এবং আমাদের যত আন্দোলন আমরা দেখেছি, এগিয়ে নিয়ে গেছি। আমরা সরকারের সঙ্গেও তখন আমরা বলেছিলাম আমরা সহযোগিতা করব যদি আমাদের অন্তত 300 একর শেষ পর্যন্ত জমি ফিরিয়ে দেওয়া হয়। সেটা রাজভবনের চুক্তিও আপনারা জানেন, এবং আমরাও সেই চুক্তিতে, যখন এটা হয়েছিল আমরাও রাজ্যপালের কাছে গিয়েছিলাম, আমি নিজেও সেখানে ছিলাম। তো এই কথা বললে তো হবে না, আমরা শিল্পের বিরোধী কখনোই ছিলাম না, কিন্তু যেভাবে সেই সময় সরকার জোর করে রাষ্ট্রীয় শক্তিকে কাজে লাগিয়ে মিথ্যে কেস দিয়ে সমস্ত বাড়িতে অত্যাচার করেছিল, আমরা তার বিরোধিতা করেছিলাম, এবং সেটা তো সুপ্রিম কোর্ট আজকে শিল্পের বিরোধিতা আপনারা করেননি। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কৃষাণু মিত্র রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সপ্তর্ষি দেব, বামেদের প্রতিনিধিত্ব করছেন। আমার সঙ্গে সুপর্ণদা রয়েছেন, বিশিষ্ট ইকোনমিস্ট।
সুপর্ণদা রয়েছেন, সুপর্ণদা, দুধকুমার বাবু রয়েছেন এবং প্রীতম দত্ত রয়েছেন, ভারতীয় জনতা পার্টির মুখপাত্র। আমি কিষাণুবাবু আপনাকে দিয়ে শুরু করি। একজন আন্দোলনকারী যিনি এক সময় আপনাদের হয়ে আন্দোলন করেছিলেন, সিপিএম এর বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, শিল্পের বিরুদ্ধে আন্দোলন করেননি, তারা এখন বলছেন যে আমরা কোনোদিন তো চাইনি টাটা এখান থেকে চলে যাক, টাটাকে তো এখান থেকে তাড়ানো হলো, বাধ্য করা হলো যে টাটা এখান থেকে চলে যাক। 18 বছর পর তারা জবাব চাইছে যে তারা তাদের পরবর্তী প্রজন্মকে কি বলবে? জমি পেলাম, জমিতে চাষ হয় না, সেখানে শিল্প হলো না। মাফ করবেন, রাজ্যের মন্ত্রী এবং স্থানীয় বিধায়ক বলছেন তাদেরকে দালাল। শুরু করেছেন কি আপনারা? প্রথম কথা হচ্ছে যে উনি একবারও এই কথাগুলো বলেনি যেটা তুমি বললে। সব কটা কথা বলেছেন। না, উনি বলেননি। প্রথম কথা, উনি একবারও বলেননি যে শিল্প আমরা তাড়িয়ে দিয়েছি। উনি বলেছেন ওর পেছনে অভিসন্ধিটাই উনি বলেছেন। তো সুতরাং এইগুলো ভাবের ঘরে চুরি করে লাভ নেই। তার কারণ হচ্ছে আমরা চুক্তিটা জানি। আপনারা চেয়েছিলেন সেই সময়- আপনারা চেয়েছিলেন শুনে না, টাটা থাকুক? শুনে না, এটা আমার জেরা হচ্ছে না। প্রশ্ন করেছে, আচ্ছা, উত্তরটা বেশ। না। রেগে যাবেন। আমি আবার বলছি, প্রায় 1000 একর জমি ছিল, 997 একর। তার মধ্যে 600 একরের মতো জায়গাতে অ্যাকচুয়ালি টাটার কারখানাটা হওয়ার কথা ছিল। বাকি 400 একর অ্যাপ্রক্সিমেটলি, তাতে আনুষাঙ্গিক কিছু শিল্প বা এইসব হাউজিং টাউজিং এসব হওয়ার কথা ছিল। অক্সিলিয়ারি সেটআপ। এবং না, অ্যান্সিলারি তো আলাদা ছিল, কিন্তু এটাতে হাউজিংও ছিল, যে যারা থাকবে হাউজিং হবে, ক্যাফেটেরিয়া হবে, এন্টারটেনমেন্ট হাব হবে, অনেক কিছু ছিল। সেই সময়কার পেপার, তুমি হয়তো অল্প বয়স ছিল, আমাদের মনে আছে। আমরা তখন যেই আন্দোলনটা হয়েছিল তাতে মুখ্য যে দাবিটা ছিল যে আপনারা 600 একরে শিল্প করুন, আপত্তি নেই, বাকি 400 একর হয় কাছাকাছি কোনো একটা জায়গাতে শিফট করুন, আর নয় এইটা এখান থেকে মানে এই প্ল্যানটাকে ড্রপ করুন। কিন্তু তারা অ্যাডামেন্ট থাকেন, তখনকার দিনের সরকার এবং যারা মালিক পক্ষ ছিল তারা অ্যাডামেন্ট থাকে যে আমার একসাথেই 1000 একর চাইবে। এবং ওখানেও, কারণ তোমার মনে থাকবে, আমি জানি না তোমার মনে আছে কিনা, রাস্তার অন্যদিকে যেখানে 3 ফসলি জমি ছিল না, জলা জমি ছিল, সেখানেও কিছুটা শিফট করার কথা ছিল, কিন্তু তারা অ্যাডামেন্ট ছিল যে আমার একসাথেই 1000 একর থাকবে। এটাই ছিল সিপিএম এর দম্ভ, এবং তাতে সেই শিল্প গোষ্ঠী পা দিয়েছিলেন। আমি আবার বলছি, গত বছরের রিপোর্ট যখন সুপ্রিম কোর্ট এই পুরো অ্যাকুজেশন প্রোগ্রামটাকে ইললিগাল বলে দিল, তো সুতরাং 2016 সালে বলেছিল। শিল্প ভালো ছিল খারাপ ছিল সেই বিবাদ থেকে এখন বেসিক যেটা দাঁড়ালো, লিগাল পয়েন্ট অফ ভিউতে, যেই প্রক্রিয়াতে, যে আইনি প্রক্রিয়াতে যে জমিগুলো অ্যাকোয়ার করা হয়েছিল সেই প্রক্রিয়াটাই বেআইনি ছিল। সেটা তো তো সুপ্রিম সুতরাং কোর্টই বলেছে। হ্যাঁ, তাই আমি তো বলছি, তো তার মানে এটা সুপ্রিম কোর্টের বক্তব্যতে প্রকাশিত হয়েছে যে শিল্প ভালো খারাপ নয়। আর আখেরে আমরা দেখলাম যেই শিল্পটা যেখানে গেল, যেই রাজ্যতে গেল, গুজরাটের সানন্দেও টাটার এই ন্যানো প্রকল্পটা পুরোপুরি ফেল। না, সে গুজরাটে fail করেছে, ঠিক আছে। সানন্দ ফ্যাক্টরিটা দেখো, বরঞ্চ সেটা আরো খারাপ হতো। সাহেব, আমি শুনে নাও, গুজরাটে ফেল করেছে, কিন্তু গুজরাটের শুনে নাও, মুখ্যমন্ত্রীর শুনে মাথা নাও, ব্যথা। শুনে নাও, আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর শুনে মাথা নাও ব্যথা না। এই মুহূর্তে এই শুনে জায়গায়, নাও না। যে 700 একর, আরে বাবা। 1 একর জমিতে হ্যাঁ। এই মুহূর্তে না কৃষি পসিবল, না, না শিল্প পসিবল। এটা রিপোর্টটা বলছে না। প্রয়োজন হলে আরেকবার অডিট। ওখানকার মানুষ বলছেন। প্রয়োজন হলে একবার অডিট, 4 জন লোক মানুষ হয় না। ওখানকার কৃষকরা না, না, বলছেন। কৃষকরা হয়ে গেল না, একটা গোষ্ঠী বলছে, নিশ্চয়ই গোষ্ঠী। অপর গোষ্ঠী আবার অন্য কিছু বলছে, নিশ্চয়ই এটার অডিট হওয়া উচিত। আপনারাই আমার আমার BJP কাছে, farmer আমি এক agitation-এর মিনিট, বিরুদ্ধে প্রশ্ন করেন। গত বছরের রিপোর্ট অনুসারে অলরেডি 957-র মধ্যে অলরেডি 700 যেখানে শিল্পের মানে চাষের যোগ্য ছিল না, যেহেতু ওটা পাইলিং করে কংক্রিটের পুরো আরে কৃষাণু বাবু, আপনার বিধায়ক শুনে নাও না, আমার আপনার বিধায়ক এই আরে বাবা, মানুষগুলোকে শুনে দালাল নাও না। বলছে। হ্যাঁ, কিছু মানুষ জমির দালাল আছে দালাল বলে বলছে। বলেছে, কিছু মানুষ থাকতে পারে, তা বলে যারা আন্দোলন থেকে উঠে এসেছে তাদেরকে কেন দালাল বলবে? সেটা বললে মহাদেব তার বাবুকে ব্যাখ্যা- বলছেন, তার মহাদেব বা- দাস, তার- তিনি তার বর্তমানে ব্যাখ্যাটা- এই জমি আমি- পুনর্ব্যবহার এক কমিটির মিনিট, যুগ্ম আহ্বায়ক। এক মিনিট, তাকে আমি- দালাল বলছে। আমি পার্টির মুখপাত্র, আমি পার্টির কথা বলছি। এবার যে বলেছে তাকে গিয়ে জিজ্ঞেস করো। উনিও আপনার পার্টি, মন্ত্রী আবার। 434 একর জমিতে অলরেডি চাষ হচ্ছে অ্যাজ পার অ্যাজ লাস্ট ইয়ার্স রিপোর্ট। এর মধ্যে আরো 250 একর বিগত 1.5 বছরে যুক্ত হওয়ার কথা ছিল, মানে প্রায় 700 একর। এক মিনিট, দুধকুমার বাবু, 400 একর মতো জমিতে কি চাষ 434 হচ্ছে? একর। 434 একর জমিতে এই মুহূর্তে সিঙ্গুরে চাষ হচ্ছে দুধকুমার বাবু? আমরা
আমরা যেটা দেখেছি বাবু, আপনার কথা স্পষ্টভাবে শোনা যাচ্ছে না, যদি একটু আরেকবার বলেন। হ্যাঁ, 300 একর জমিতে বর্তমানে চাষ হচ্ছে। বাকিটা সরকারি হয়তো রিপোর্টে কিছু ভুল থাকতে পারে। একদম 300 একর জমি চাষ হচ্ছে, এটা শিওর। আর 700 একরে হচ্ছে না। হ্যাঁ, 700 একরে হচ্ছে না, তার মানে এর মাঝখানে আবার কিছু জমিদারি যে বাঁধ টাঁধ রয়েছে সেগুলো 50 একর মতো বাদ যাবে, সেই জন্য আমরা বলেছি 650 থেকে 700। আপনি যে পরিসংখ্যান দিচ্ছেন এবং দুধকুমার বাবু যে পরিসংখ্যান দিচ্ছে একেবারে ভিন্ন। আমি ফিরবো আপনার কাছে। সপ্তর্ষি, আমি তো বললাম অডিট হোক, আমি তো আগেই বললাম অডিট হোক। সপ্তর্ষি, দেখুন, এটা একটা বার্নিং ইস্যু ছিল একটা সময় এবং আপনারা এটাকে আবার তুলেছেন, এর জন্য আপনাদের ধন্যবাদ। ওই সময় একটা কথা আমাদের নেতৃত্ব বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রিত্ব কালেই এমন একটা সময় আসবে যে সিঙ্গুরের চাষিরা তার গাড়ি আটকে বলবে যে এখানে শিল্প হলো না কেন। আজ বোধহয় সেটারই শুরু আমি দেখতে পাচ্ছি আর কি। দেখুন, সুপ্রিম কোর্টে ল্যান্ড অ্যাকুইজিশন নিয়ে কী রায় সেটা ডেফিনেটলি ইম্পর্টেন্ট, কিন্তু ল্যান্ড অ্যাকুইজিশন করবার ক্ষেত্রে যে ভিশনটা ছিল লেফটেন্যান্ট গভর্নমেন্টের, সেটা নিয়ে কোনো কোয়েশ্চেন হতে পারে। এবং সেটাকে যেভাবে সেই ভিশনটাকে টার্নিশ করা হয়েছিল পলিটিক্যাল গেনের জন্য, সেটা তৃণমূল কংগ্রেস করেছেন। গোপালকৃষ্ণ গান্ধীর সঙ্গে বসিয়ে রেখে মিটিং, গভর্নরকে রেখে একটা কম্পেনসেশন প্যাকেজ রিওয়ার্ক করা, কিছুটা জমি ছেড়ে দেওয়া, যতটা যাওয়া সম্ভব ছিল সেই সময় ততটাই যাওয়া হয়েছিল। কিন্তু কৃষাণুবাবুদের দল যখন টাটার ফ্যাক্টরির ভেতরে ঢুকে টাটার এমপ্লয়ীদের মারেন, দ্যাট ইজ দ্য টাইম ওয়েন টাটা বলে যে আমি বলেছিলাম যে আমার মাথায়ও যদি বন্দুক ধরে রাখেন তাহলে আমি এখান থেকে যাব না, কিন্তু মিস ব্যানার্জি হ্যাজ পুলড দ্য ট্রিগার। ভারতবর্ষের টপ ইন্ডাস্ট্রিয়ালিস্ট যখন বলেন যে সাম পার্সন হ্যাজ পুলড দ্য ট্রিগার, রতন টাটা বলছেন। এবং ওই যে বাড়ি ঠাড়িগুলোকে খুব তাচ্ছিল্য করে বললেন কৃষাণুদা, অ্যাকচুয়ালি টাটা গোষ্ঠী যখন করে কিছু, জামশেদপুর যখন একটা শহর তৈরি করেছে, একটা ইন্ডাস্ট্রিকে সামনে রেখে শহর হয়, সেখানে ওরা একটু অন্যভাবেই করে আমি যা দেখেছি। সেখানে হাউজিং থাকে, তাদের এমপ্লয়ীদের ক্ষেত্রে মানে তাদের স্বাচ্ছন্দ্যটা খুবই ইম্পর্টেন্ট হয়, আশেপাশের মানুষদের জন্য স্কুল, নানান রকম জিনিস করে। কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি যেটা খুব বলে তারা সেটা ইম্পর্টেন্ট, নেয়। ওদের কাছে এটা খুবই ইম্পর্টেন্ট এবং সেই রকমই ভাবনা ছিল বলেই আমার মনে হয়। এনিওয়ে, দ্যাট ইজ পাস্ট। এখন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে সর্ষের বীজগুলো ছড়ালেন সেগুলোতে কি হলো, মানে সর্ষে ফুল হলো কি না, হলো কি না? মাছের চাষ হবে বলেছিলেন, সেটা কি হলো? তাহলে ওখানে কোথায় ছড়িয়েছিলেন সর্ষের বীজগুলো, কেনই বা ছড়িয়েছিলেন? আচ্ছা, উনি যে এই যে একটা প্রলং নাটক করলেন যে জমি ফেরত দিয়ে দেওয়া হবে, উনি 11 সালে সরকারে এসে জুন মাসের 9 তারিখ একটা অর্ডিন্যান্স পাস করেন, যে অর্ডিন্যান্সের দ্বারা এই জমিটাকে আবার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নিয়ে নেয়। নিয়েই উনি জমি দেওয়া শুরু করে দেন। তারপরে টাটা গোষ্ঠী সুপ্রিম কোর্টে যায় এবং সেটাতে অ্যাপেলেট ট্রাইব্যুনালে কেস হয় এবং তারপরে 16তে কম্পেনসেশনের কথা আসে। কিন্তু আজকে 16-র পরেও 8 বছর হয়ে গেছে, প্রায় 9 বছর। ওখানে স্টেটাসটা কি? ওখানে কি চাষই হবে? ইজ দিস দ্য ফিউচার? এটাই কি ভবিষ্যৎ ওখানকার মানুষের? যে চাষ ছিল, এত লড়াই করে ঘুরে আবার চাষ, মাঝখানে 500-600 একর চাষযোগ্যও নয়। যদি চাষযোগ্য না হয় দেন হোয়াট? কি করবে আচ্ছা, মমতা দুধকুমার বন্দ্যোপাধ্যায় বাবু, ওখানে? ওই 650 থেকে 700 একর জমিতে কি চাষ পসিবল, মানে চাষ করা সম্ভব আগামী দিনে? দেখুন, জমি এখানে মাটি রয়েছে, এখানে যে কিছু পাথর, কিছু ইট, কিছু কংক্রিট রয়েছে। আমরা যদি এটাকে চাষ করার জন্যে চেষ্টা করি, সে জমি চাষ করা সম্ভব বলে আমি মনে করি। তবে কিছুটা এলাকা রয়েছে যেটা মোটামুটি হয়তো 200 থেকে 250 একর আছে, সেই 200 থেকে 250 একর জমি সেখানে চাষ করার মতো পজিশন, মানে খুব কষ্ট করলে তবে সেখানে চাষ করা যাবে। কিন্তু বাকি আমরা এই যে 250 একরের কথা বলা হচ্ছে, অ্যাকচুয়ালি ওই যখন ওই এটা করা হয় আর কি, প্রকল্পটা নেওয়া হয়, তখন আমাকে সিঙ্গুর ভিডিও থেকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই 250 একর জমি কোন কোন জমিকে আমরা চাষযোগ্য করতে পারবো, সেই দায়িত্ব আমি তখন নিয়েছিলাম। কারণ আমি তখন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ছিলাম, ঠিক আছে?
তাহলে চেষ্টা করলে এতদিনে 2011 থেকে 2024 অবধি সেই আমি ধরে নিলাম সেই 450 একর জমি যেটা চাষযোগ্য করা সম্ভব, 700-র মধ্যে 750 একর জমি চাষযোগ্য করা সম্ভব। 2011 থেকে 2024 অবধি তৃণমূল কংগ্রেসের সরকার সেটা চাষযোগ্য করে তুললো না কেন, কিংবা আপনাদের সহায়তা করলো না কেন? দেখুন, আমার যেটা মনে হচ্ছে আজকে বিধায়কের কথা শুনে আমার যে মনে হচ্ছে তিনি এটা ভুল তথ্য সরকারকে দিয়েছিলেন। চাষিদের সঙ্গে, আবার বলছি, চাষিদের সঙ্গে ওনার সেরকম যোগাযোগ নেই, নাহলে আমাদেরকে তিনি আজকে দালাল বলতে পারছেন, তার জিভটা একবারও কাঁপলো না। তিনি মিথ্যা কথা বলছেন, মিথ্যাবাদী, তার জন্যই এই অবস্থা আমি মনে করি। বেশ বেশ, সেই সময় কৃষ্ণবাবু বললেন হয়তো আমরা খুব ছোট ছিলাম সিঙ্গুর আন্দোলনের সময়। সেটা অতটাও ছোট ছিলাম না, কলেজে পড়তাম, প্রতিদিন দেখতাম, সেই সময় টেলিভিশন জার্নালিজমের দৌলতে প্রতিদিন সিঙ্গুরের খবর শুনতাম, খবরের কাগজে পড়তামও। অ্যাটলিস্ট বোঝার জায়গাটা ছিল যে সিঙ্গুরে ঠিক কী হচ্ছে। সুবর্ণবাবু সেই সময় অত্যন্ত বিশিষ্ট ইকোনমিস্ট, এবং সুবর্ণবাবু সেই সময় খুব কাছ থেকে এই আন্দোলন দেখেছেন, ইকোনমিক্সটাকেও দেখেছেন। সুবর্ণদা, সহজ প্রশ্ন আপনার জন্য, এই মুহূর্তে যদি রাজ্য সরকার চায় এই 700 একর জমিকে চাষযোগ্য করতে, কত খরচ হতে পারে? সেই খরচ বহন করার ক্ষমতা এই মুহূর্তে সরকারের যে অবস্থা আছে? এবং দ্বিতীয়, যদি ওখানে শিল্পই করতে চায়, কোন শিল্প আনতে পারবে? এই মুহূর্তে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে শিল্প নীতি, শিল্প পলিসি, গত 4-5টা বিশ্ব বাণিজ্য সম্মেলনে আমরা যা দেখলাম, প্রচুর এমওইউ স্বাক্ষরিত হয়, কিন্তু কিছুই আসে না। আমরা কি আদৌ বলতে পারি যে সিঙ্গুরে আগামী দিনে কোনো বড় গোষ্ঠী এসে শিল্প করবে? ইলমাস, আমার মনে হয় যে খুব প্রতিবেদন শুনলাম, যারা আবার সেটাকে ফেরত পেতে চাইছেন তাদের কথা শুনলাম, কৃষাণুর কথা শুনলাম, এবং সপ্তর্ষিরও কথা শুনলাম। আমার মনে হয় যে যদি সপ্তর্ষিকে দিয়েই আমি শুরু করতে পারি, এবং সপ্তর্ষির একটা বাক্যকে আমি উদ্ধৃত করে আমার বক্তব্যটা শুরু করতে চাই। তার কারণটা হচ্ছে, আমাদের আলোচনাটাকে একটা অতীত আছে, অতীত নিয়ে আমরা আজকে আলোচনা করেছি। বর্তমানে আজকে 2024-এ 6টা যদি অতীত হয়, সেখানে যদি বীজটা পোতা হয়ে থাকে সিঙ্গুরের, আর আজকে 2024, আজকে আমরা একটা ঘটনা দেখলাম। এবং সপ্তর্ষি যেটা জিজ্ঞেস করেছে, তাহলে সরকারের নীতিগত অবস্থান কি হবে এই সিঙ্গুর নিয়ে, মানে এটা কি কৃষিতে যাব? বর্তমান সরকার, যে সরকারই আছেন তাদেরকে নিয়ে আমরা আলোচনা করব। তাহলে অতীতটা কি? অতীতটাকে যদি 3টে ভাগে ভাগ করতে পারি। 2006 সালে সিঙ্গুর, এবং 2006 সালে যখন সিঙ্গুরটা হলো, সেটা হচ্ছে খারাপ লাগছে, কিন্তু সদ্য প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য তখন তার সেকেন্ড টার্মে এলেন, এবং তিনি কিন্তু এসে বারবারই শিল্পকে পাখির চোখ করেছিলেন যে শিল্পায়ন করতেই হবে। এবং 2005-এও একটা ঘটনা ঘটে, আমরা যেখানে বসে আছি তার খুব কাছে প্রথম এই জায়গায় অন্তত একটা এসিজেড তৈরি হয়, সেটা হচ্ছে উইপ্রো এসিজেড, যেটা মাত্র 5 একরে তৈরি হয়। তার কারণ সেটা স্পেশাল পারমিশন নেওয়া হয়েছিল বোর্ড অফ অ্যাপ্রুভাল, ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল পলিসি অ্যান্ড প্রমোশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার থেকে। তার কারণ অত ছোট জমিতে এসিজেড করা যেত না, কিন্তু ওরা সেটা বলেছিল। এবং তারপরে ওরা সাথে সাথে কিন্তু ইনফোসিসটা নিয়েও চিন্তা করছিলেন, এবং ওদের মধ্যে অনেক মতাদর্শগত অন্তর্দ্বন্দ্ব ছিল, এবং সেটা পলিট ব্যুরোতে আলোচনা হয়েছিল, সবই হয়েছিল, কিন্তু ওরা মনে করেছিলেন যে এসিজেডটা দরকার। সুতরাং সিঙ্গুরে তারা এলেন। তার কারণটা হচ্ছে, এগুলো কিন্তু একটা প্রক্রিয়া, সিঙ্গুরটা কিন্তু একটা আইসোলেটেড ঘটনা নয়। শিল্পায়ন করবেন বলেই তারা সেই সিদ্ধান্তটা নিয়েছিলেন, বলে তারা এগুলো করতে করতে গেছেন। এখন এই সিঙ্গুরের 2টো আঙ্গিক আছে, একটা হচ্ছে শিল্পায়নের আঙ্গিক, আরেকটা হচ্ছে যে বলপূর্বক জমি অধিগ্রহণ। এই 2টো কিন্তু আঙ্গিক আছে। তাহলে যদি শিল্পায়নের আঙ্গিকটা দিয়ে যদি দেখা যায়, তারা নিশ্চয়ই দেরি করে হলেও সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন, দেরি করে হলেও। ইনফ্যাক্ট তাদের সেইগুলো অনেক আগে করা উচিত ছিল, নিশ্চয়ই অনেক আগে করা উচিত ছিল বর্তমান এবং না। তার মধ্যে একটা ঘটনা যেটা ঘটলো, 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় এলেন সরকারে, এবং 2013 সালে একটা, কিন্তু 2016-র আগে 2013-তে একটা ঘটনা ঘটলো, যখন UPA 2 অলমোস্ট চলে যাওয়ার আগে শেষ বছর, তখন একটা রাইট বেস একটা ফ্রেমওয়ার্ক যেটা তৈরি হলো, বিশেষ করে জমির কি কম্পেনসেশন দেওয়া উচিত, সেই জন্য রাইট টু ফেয়ার কম্পেনসেশন অ্যান্ড ট্রান্সপারেন্সি ল্যান্ড অ্যাকুইজিশন রিহ্যাবিলিটেশন অ্যান্ড রিসেটেলমেন্ট অ্যাক্ট 2013টা তৈরি হলো।
তারপরে 2016 সুপ্রিম কোর্ট এই এটা মুহূর্তে বললেন। দাঁড়িয়ে সুপর্ণদা আমি একটা ছোট্ট বিরতিতে না, আমি যাব, আসছি। তার আগে খুব সংক্ষেপে খুব আমি আবার ফিরবো সংক্ষেপে আপনার কাছে। বলছি, খুব সংক্ষেপে not যে এই যেটা মুহূর্তে কৃষাণ- রাজ্য সেখানে শিল্প করতে পারবে কি না পারবে না, না? প্রথম কথা হচ্ছে শিল্পের সেই না infrastructure না আছে? না না, প্রথম কথা হচ্ছে ইলমাজ, আপনি তো পরিকাঠামোর দিকে বলছেন, আপনি একটা দিকে বড্ড বোধহয় আপনি ইগনোর করেছেন। আপনি নিশ্চয়ই ইগনোর করতেন না ব্রেকের আগে, কিন্তু যেটা আপনি ইগনোর করেছেন, আপনি ভাবমূর্তির জায়গাটা একবারও দেখছেন না। আপনি শুধুমাত্র পরিকাঠামো করে যাচ্ছেন। এবং 997 একরের মধ্যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তারা যে অ্যামাউন্টটা বাজেটিং করেছিল গত বছর, সেটা 330 একরকে মানে ওটাকে আবার চাষযোগ্য করার জন্য করেছে। 666 একরের জন্য তারা সেই করেনি। বাজেটটা অ্যাকোমোডেট করেনি। ওয়ান বেশ। সেকেন্ড, বাজেট ব্রেকের পরে বলবো, কিন্তু প্লিজ গিভ মি অ্যান অপরচুনিটি। তার কারণ যেটা সব থেকে বড় ক্ষতি আমাদের পশ্চিমবঙ্গে হয়েছে, সেটা হচ্ছে টাটাদেরকে চলে যাওয়ার পরে যে বার্তাটা গেছে যে আমরা এখানে শিল্প চাই না। এক্স্যাক্টলি এই ভাবমূর্তিটাই, যে শিল্প চাই না। তৃণমূল কংগ্রেস কোথাও একটা শিল্প বান্ধব সরকার নই এমন একটি ভাবমূর্তি তৈরি করতে পেরেছে। রতন টাটার মতো একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তিনি যদি তার ব্যবসা গুটিয়ে বাংলা থেকে চলে যান, যে রতন টাটাকে ভারতবর্ষের বিজনেস মানচিত্রে, বাণিজ্য মানচিত্রে সর্বোচ্চ দরজা দেওয়া হয়, তিনি যদি চলে যান, তাহলে বাকি শিল্পপতিরা আসবেন কোন সাহসে? পশ্চিমবঙ্গের শিল্প ভাবমূর্তি এখন কোথায় সুপর্ণদা? কোথায় পশ্চিমবঙ্গের শিল্প ভাবমূর্তি? আসলে শিল্প ভাবমূর্তি দিয়ে আমাদের কোনোদিনই খুব একটা মাথা ব্যথা ছিল না। তার কারণ আমরা যদি নির্বাচনে জয়লাভটাকেই পাখির চোখ করি, তাহলে পশ্চিমবঙ্গের পরাজয়টা আমাদের কাছে কোনোদিনই একটা সংশয়ের বিষয় নয়, এবং এটা আমরা বরাবরই করে এসেছি। ভালো ভালো এই মুহূর্তে দাঁড়িয়ে প্রেজেন্ট সরকার ভালো ভাবমূর্তি করতে পেরেছে? না, প্রথম কথা হচ্ছে যে আমি আবার বলছি, যে কোনো সরকার, আমি শুধুমাত্র এই কারেন্ট সরকারকে দোষ দেব না, যে কোনো সরকারই যদি বলে নির্বাচনী শেষ কথা বলে, আমি তার সাথে একমত নই। ঠিক। সেটা কেন্দ্রেও হতে পারে, সেটা রাজ্যেও হতে পারে। প্রীতম, এই মুহূর্তে রাজ্যের যে শিল্প করিডোর করার কথা বলা হয়েছে, বিভিন্ন দেশের যে শিল্প করিডোর কথা বলা হয়েছে, বিভিন্ন রাজ্যের নাম আছে, বাংলার নাম নেই। কেন কেন্দ্র সরকার বাংলার ওপর শিল্প নিয়ে ভরসা রাখতে পারছে না? না, বাংলারও নাম আছে, বাংলারও এখান থেকে আপনার রেল করিডোর করা হচ্ছে লুধিয়ানা অবধি। শিল্প এখনো করিডোরে বাংলার নাম নেই কিন্তু। আপনার গিয়ে দেখে আসবেন, ওই সিঙ্গুরের ওদিকটায় আমি নিজে গেছিলাম, ওখানে অনেকটা রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার করে অর্ধেক করে পড়ে রয়েছে। রেলমন্ত্রী চিঠি দিয়েছে অনেকবার যে আমরা অনেক প্রজেক্ট করতে পারছি না, বিকজ অফ ল্যান্ড অ্যাকুইজিশন, ল্যান্ড দিতে পারছে না। কিন্তু কথা রাজ্য সরকার দিতে পারছে না। রাজ্য সরকার দিতে পারছে, কিন্তু আজকে তুমি যে টপিকটা নিয়েছো না, তো যাই হোক, আজকে আরজিকর একটা জ্বলন্ত ইস্যু, কিন্তু টপিক নিয়েছো, তো যার জন্য দেখো আমি একটা কথাই বলবো, যে মমতা ব্যানার্জি মিথ্যাবাদী। আর আমি এত কথা শুনে যা বুঝলাম, যে এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে বেসিক্যালি। ওই যিনি বসে রয়েছেন মহাদেব বাবু আর দুধকুমার বাবু, তারা ওই নিজেই বললেন যে তৃণমূলের পঞ্চায়েতের সমিতির কর্মাধ্যক্ষ ছিলেন, এদিকে এমএলএ, তো তাদেরও তো এটা করতে হতো, কিন্তু করেনি। কৃষাণও বললেন যে কিছু জমিতে হয়েছে, কিছু জমি হয়নি। আমরা নিজেরা ওখান দিয়ে অনেকবার যাতায়াত করি, তুমি কি দেখে আসবে। এমএলএ বেচারাম মান না, আমি এনারা হয়তো এনাদের মধ্যে কেউ কেউ হয়তো পঞ্চায়েত শেষ সমিতিতে করতে ছিলেন, দাও না রে বাবা। কিন্তু একটা কথা বলো প্রীতম, পঞ্চায়েত সমিতির একজন মেম্বার, তিনি কি পারবেন সিঙ্গুরে 1000 একর কিংবা 700 একর জমি চাষযোগ্য করতে? এটা তো নিতে হবে, এটা কিন্তু নিতে হবে। কথাটা তুমি শুনলে না আমার কথা। উনি নিজে বললেন যে ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। কে দায়িত্ব দিয়েছে? নেত্রীর কথা বলে উল্লেখ করলেন। মমতা ব্যানার্জি ডিরেক্ট ওনাকে দায়িত্ব দিয়েছিল। উনি তৃণমূলের টিকিটে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ছিলেন। কর্মাধ্যক্ষ ইজ নট এ ম্যাটার অফ জোক, একটা জেলার কর্মাধ্যক্ষ অনেক বড় ব্যাপার। তো তারপরে তার উপরে হচ্ছে মন্ত্রী, তো সেই মন্ত্রী এবং তাদের পার্টি তারা এখন আলাদা করে চাইছে, কি চাইছে না চাইছে তারা এত দেখা যাচ্ছে, এটা পার্টি গোষ্ঠীদ্বন্দ্ব মনে হচ্ছে। কিন্তু ওনারা যে টপিকটা, যেই জন্য তুমি টপিকটা তুলেছো, যে সুপ্রিম কোর্ট কি বলেছিল, যে এই চাষযোগ্য জমিটা ফেরত দাও এই পার্টিকুলার ডেজের মধ্যে, এই পার্টিকুলার টাইমের মধ্যে, সেটা কি হয়েছে? হয়নি। তার কারণে হচ্ছে মমতা ব্যানার্জি সব কিছুতে ফেলিয়ার। কোনো কিছু এই যে ল্যান্ড রিফর্ম ডিপার্টমেন্ট, সেই সময় তো তোমরা সাপোর্ট করেছিলে আন্দোলনকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন তো সেই সময় ভারতীয় জনতা পার্টি পরোক্ষভাবে সাপোর্ট করেছে। আজকে এই একটু কৃষাণুও বললো, দাদাও বললো, তুমিও বললে, যে আমরা এখনো বলছি যে কারো থেকে জোর করে জমি নেওয়ার পক্ষে ভারতীয় জনতা পার্টি ছিল না, থাকবেও না। তাই সেটা সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে। আজকে আবার কৃষ্ণ তো আরেকটা কথা বলেছেন, যে আমরা চাইনি কোনোদিন টাটা চলে যাক, কিন্তু আবার তৃণমূল কংগ্রেস গিয়ে টাটার এমপ্লয়ীদের মারধর করছে। সেটা শুধু টাটা কেন, আজকের কথা আসো না, আইএফবি
একটা সংস্থা, তারা নিজেরা এজিএম করছে যে ভাই আমাদের তৃণমূলের সিন্ডিকেট, তৃণমূলের গুন্ডারা দিদির বাইরে এসে ভাই টাকা চাইছে, আমরা এখানে রাখবো না, আমরা ক্যাপিটাল নিয়ে চলে যাচ্ছি, 50 কোটি টাকা অলরেডি দিয়েছেন। তো এইগুলো তো আমরা দেখছি শিলিগুড়িতে যে ইন্ডাস্ট্রি, একটা ছোটোখাটো ইন্ডাস্ট্রির লোকজন তারা বলছে যে আমাদের টাকা দিতে আমি থাকবো না। তো প্রতিদিন দেখা যাচ্ছে এখন তো ইন্ডাস্ট্রির কথাবার্তা তো পশ্চিমবঙ্গে না বলাই পসিবল। আজকে এই সরকারের আমলে আজকে শুধু মানে এই জন্য মমতা ব্যানার্জির এখন নতুন নাম, অনেক নাম আছে মমতা ব্যানার্জি, এখন আমার নতুন নাম হচ্ছে মৌ দিদি। না, আমরা এইগুলোকে যাচ্ছি না। তুমি আমাকে বলো যে এই মুহূর্তে এই সরকার বাংলাতে শিল্প আনতে পারবে কি পারবে না? না, ইম্পসিবল ব্যাপার। তার কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে একটার পর একটা মৌ স্বাক্ষর হয়েছে কিন্তু কোনোদিন কোনো শিল্প হয়নি। তো স্বাক্ষর হয়, শিল্প হয়নি। কৃষাণুদা, বলি আজ যদি আপনি দুধকুমার বাবুর বিরুদ্ধেও যদি আপনি শুনে নিন, যদি দুধকুমার বাবুর বিরুদ্ধেও আপনি যদি প্রশ্ন তোলেন উনি কেন করেননি, দায় আপনাকে নিতে হবে, কারণ উনিও একতলায় আপনারই দলে ছিলেন। এখনো আছে, আমি কারোর বিরুদ্ধে প্রশ্ন তুলিনি। এক, দুই হচ্ছে যে এই যে বাংলার ইমেজ খারাপ করাতে যারা পটু তাদের সাথে দয়া করে হাতটা মেলিও না। হ্যাঁ, তার কারণ হচ্ছে এই সিঙ্গুরের পর টাটা হিটাইচির এক্সপেনশন হয়েছে, নতুন করে টাটা মেটালিক্স খড়গপুরে হয়েছে, টাটা জলপাইগুড়িতে নতুন একটা 600 কোটি টাকা ইনভেস্ট করে ওখানে একটা নতুন প্লান্ট তৈরি করছে। তো সুতরাং টাটারই ইনভেস্ট আছে। আমি মাইন্ডটি বাদ দিলাম, আমি ইনফোসিস বাদ দিলাম, আমি বিভিন্ন অন্যান্য যে বিশেষ করে তথ্য প্রযুক্তিতে যারা আসছে, নতুন আইটি সেক্টর, আইটি হাব হচ্ছে আমাদের এখানে, ইনফোসিস, উইপ্রো, পরে উইপ্রোর 3rd ক্যাম্পাস, টিসিএস এর 4th ক্যাম্পাস, এই সবই আমরা দেখছি। তোমরা যদি না দেখতে চাও আমার কিছু করার নেই, রাজস্ব তালিকাটা দেখে নাও। বিশেষ করে মিডিয়াম স্কেল, যে স্মল অ্যান্ড মিডিয়াম স্কেল ইন্ডাস্ট্রিতে বা আজকে পশ্চিমবাংলা ভারতের লিডারের মধ্যে গণ্য করা। আপনি একটা যখন কথা বলেন আমাকে তার ক্লারিফিকেশনটা নিতে দিন। এক মিনিট শুনে না, আমি একটা জাস্ট কমপ্লিট করে দিই। আচ্ছা, এইগুলোকে এই যে তুমি ইন্ডাস্ট্রিয়াল করিডোরকে নিয়ে যেহেতু বললে, আচ্ছা আমরা চেয়েছিলাম, আমি কেন নেই আমি বলে দিচ্ছি। সাগর ডিপ সি পোর্ট আমাদের দাবি ছিল, সেটা তো করলো না। তাজপুরটাতে কোনো সহযোগিতা নেই, উল্টে হলদিয়া এবং আমাদের এখানকার সাগরটা করবে না বলে বাংলাদেশের সাথে কক্সবাজারকে ডেভেলপ করার, কক্সবাজারে পুরো একটা নতুন ফ্যাসিলিটি আদানিকে দিয়ে করাচ্ছে, যে নর্থ ইস্টের সাথে যা ট্রেড হবে সেটা কক্সবাজারের সাথে হবে। কোথায় গেল সেই চুক্তিটা? নীতিন গাডকারি ইনল্যান্ড ওয়াটারওয়ে ডেভেলপমেন্ট, কক্সবাজারের কথাটা যদি আনতে হয়, কক্সবাজারের সঙ্গে দেশের আরো অনেক অভ্যন্তরীণ সিকিউরিটি থেকে শুরু করে অনেক বিষয় জড়িত। সেটা তো করেছিল এই সরকার। কক্সবাজারে তো বার্থ নেওয়া আছে, আদানি তো পোর্ট বানাচ্ছে। বাংলাদেশে বিক্ষোভের পর এখন কারণটা তো জানতে হবে, কক্সবাজারের মধ্যে আমেরিকার নজর ছিল। বাবা ছেড়ে দাও, তুমি আমেরিকাকে দয়া করে এনো না। এই সরকার বাংলাকে উপেক্ষিত করে, বাংলার সাথে বিমাতৃসুলভ ব্যবহার করে কক্সবাজারে গেছিল, বাংলাদেশকে সাপোর্ট করতে গেছিল। কেন কি হলদিয়াকে ওরা ডেভেলপ করে? স্ট্র্যাটেজিক লোকেশন, কোনটা কক্সবাজার স্ট্র্যাটেজিক লোকেশন কক্সবাজার, যেখানে কোকো আইল্যান্ডসে চায়না বসে আছে, সেন্ট মার্টিন কক্সবাজার স্ট্র্যাটেজিক লোকেশন। দয়া করে বলো না এসব। যেখানে কোকো আইল্যান্ডে চায়না বসে আছে, আমাদের নিজেদের রাজ্য, আমরা অঙ্গরাজ্য, হলদিয়াকে না ডেভেলপ করে এবং ইনল্যান্ড ওয়াটারওয়ে ডেভেলপমেন্ট কি হলো? বাংলাদেশের সাথে ইনল্যান্ডের মাধ্যমে আসাম থেকে ট্রেডিং হচ্ছে, আরজিকর বাদ দিয়ে দিয়েছো তো সিকিউরিটি। আচ্ছা, এক মিনিট ভারতীয় জনতা পার্টি আমাদের বলে নেবে না আমরা কবে কোন সময় কি টপিক নিয়ে আলোচনা করব? একদম বলিনি তো। কৃষকরা আমাদের বাদ দিয়ে দিয়েছো, আমি বাদ দিয়ে দিয়েছি, বাদ দিইনি। আমরা আরজিকর নিয়ে প্রতিদিন যেমন আলোচনা করছি, নিজেরা গোষ্ঠীদ্বন্দ্ব করে কথা বলছে, তুমি আমাদেরকে আমাদের কাছে ইম্পর্টেন্ট, আমরা আমাদের কাছে নিয়ে আলোচনা করব 100% ইম্পর্টেন্ট। সপ্তর্ষি, আচ্ছা, আমার 2-3টে পয়েন্ট, সেটা হচ্ছে যে কৃষাণুদা তো বলে এমনি ভালো, কিন্তু এই যে শিল্প নিয়ে ডিফেন্ড করতে গিয়ে দু একটা জিনিস যেটা বললেন সেটাকে আমাকে একটু রিফিউট করতে হবে। প্রথম হচ্ছে এমএসএমই। এমএসএমই এমন একটা সেক্টর, মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস, এই সেক্টরে গভর্নমেন্টের ইনভলভমেন্ট সবচেয়ে কম লাগে, কারণ ছোটো 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 নিজেদের কুটির শিল্পের মতন হয়। সুতরাং এইটাতে ওয়েস্ট বেঙ্গলের পারফরমেন্স কীরকম, চিরকালই ভালো ছিল। এটার জন্য কোনো গভর্নমেন্টের এক্সট্রা কোনো ফেসিলিটি এদের কমই লাগে। দ্বিতীয় কথা হচ্ছে যে উইপ্রোর কথা বলছেন, সফট ইন্ডাস্ট্রিজের কথা বলছেন, আইটির কথা বলছেন, সেক্টর 5 বামফ্রন্ট। ছেড়ে দিন, দাঁড়ান, আপনি দাঁড়ান, ছেড়ে দিন, সব অন্ধকার ছিল, আপনারা আলো জ্বালিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় মাথার ভেতর থেকে আলো বেরোয়, সেই আলোতে আপনার ছেড়ে দিন, বাদ দিন। উইপ্রো হচ্ছে নিউ টাউন, নামটা জ্যোতি বসুনগর দেওয়া হয়েছিল, এসে নামটা চেঞ্জ করে দিল। বিধাননগরের নাম কিন্তু কেউ চেঞ্জ করেনি, এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়।
সুতরাং তার থেকে কি শিল্প বুঝবেন? কোটি কোটি টাকা বিশ্ববঙ্গ সম্মেলন না কি করে, ওর জন্য খরচা করে। কটা এমওইউ পরের কথা, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এমওআই বলে একটা কথা বেরোলো, মেমোরেন্ডাম অফ ইন্টেন্ট। আগে এমওআই হবে, তারপরে এমওইউ হবে, তারপরে এমওএম হবে, এমওআইতেই আটকে থাকে। আর কিষাণরা এখানে এসে ওই কোথায় টাটা কি করেছে সেটা বলবে। একটা প্রজেক্ট দেখান যেখানে গভর্নমেন্ট অ্যাকোয়ার্ড জমিতে টাটা কোনো কাজ করেছে। সুবর্ণবাবু, অন্য কোনো সুবর্ণবাবু, অন্য সুবর্ণবাবু, কোনো আমি যদি জায়গায় আপনাকে আচ্ছা বেশ আমি আপনাকে 1 মিনিট সময় দিচ্ছি সুবর্ণবাবু, আমি আপনাকে 1 মিনিট সময় দিচ্ছি, কেউ ইন্টারাপ্ট করবে না। গত 13 বছর 14 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তৃণমূল কংগ্রেসের সরকার বাংলায় শিল্প নিয়ে কতটা অগ্রগতি করেছেন, কি কি শিল্প আনতে পেরেছেন, কিংবা যেমন বললেন এমএসএমইতে আমরা এই মুহূর্তে ওয়ান অফ দ্য লিডিং ইন দ্য কান্ট্রি, এই সমস্ত ক্লেম আপনি কি বলবেন? প্রথম কথা হচ্ছে মানে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এই নির্বাচনে জিতছেন, এই নিয়ে কোনো সংশয় আছে? নেই। তাই সংশয় বাদ দিয়ে যদি শিল্পটা আলোচনা করা যায়, তার কারণটা হচ্ছে এই তথ্য প্রযুক্তি দিয়ে একটু যদি শুরু করতে পারি। আমি গান গাইতাম না, মন্ত্রীও ছিলাম না, কিন্তু তথ্য প্রযুক্তির দায়িত্বে ছিলাম, ঠিক আছে? 2006 থেকে 13-তে ছিলাম, তারপরেও ছিলাম, ঠিক আছে? আমি গানও গাই না, মন্ত্রীও নয়। আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে আমাকে যদি আমি কৃষাণুর কথা একবারও বলছি না, এবং সেই তথ্য অনুযায়ী সারা পৃথিবীতে কোভিডের জন্য 2 লক্ষ লোককে, যেটা আমেরিকাতে এক্সেস এমপ্লয়মেন্ট ছিল তথ্য প্রযুক্তি, সেটা সরিয়ে দেওয়া হয়েছে, এক। এবং এবার যে ফোরকাস্ট অফ দি আইটি কোম্পানি, তারা মাত্র 85,000 লোক নেবে অল অ্যাক্রস দ্য কান্ট্রি। আচ্ছা, বাংলায় তথ্য প্রযুক্তি কারা এনেছিল? আমি তৃণমূল সরকার না বামফ্রন্ট? না, প্রথম কথা হচ্ছে যে তৃণমূলের তো সুযোগ নেই। তার কারণটা হচ্ছে তখন যখন যে কোম্পানিগুলো ছিল, তার কারণ এই জায়গাটা, এই সেক্টর 5টা, এটা কিন্তু ইলেকট্রনিক্স কমপ্লেক্সের জন্য তৈরি করা হয়েছিল। তারপরে যখন বলা হলো যে আমাদের এয়ারপোর্টের কাছে কিছু করা হবে, তখন সেটা আইটি বলে কনভার্ট করা হলো। আমাদের 5টা বড় কোম্পানি ছিল, পুরোটাই বামফ্রন্টের রেজিম অফকোর্স, কারণ টিসিএস। অর্থাৎ আমি যদি খুব সহজভাবে বলি, আমার দর্শক খুব সহজ দর্শক, তারা একটাই জিনিস জানতে চায়, সময়ের কথা বলছি, এর ক্রেডিট কে নেবে? ইনফোসিস, উইপ্রো, এর ক্রেডিট কে নেবে? আমি বামফ্রন্টকে কমপ্লিটলি ডিসক্রেডিট দিতেও চাইবো এখানে, বিকজ দে ডিলেড দি এন্টায়ার প্রসেস। যেটা 20 বছর আগে করা উচিত ছিল, সেটা তারা করেছেন। নিশ্চয়ই করেছেন, আমরা ক্রেডিটের জায়গাটা দেখছি। এবং আই হ্যাভ ওয়ার্কড উইথ 3 মিনিস্টার্স, এবং নাম বলতে অসুবিধা হচ্ছে না কারণ করেছি বলে। I worked with Sri Manav Mukherjee as the minister, with Dr. G.D. Gautama as the secretary. I worked with Sri Debesh Das, with Siddharth Sahib as the secretary. এবং I worked with Sri Partho Chatterjee, with Basudev Banerjee as the secretary. So I worked with all this thing for all these things. আমি বলছি TCS আগে ছিল, কগনিজেন্ট আগে ছিল। কগনিজেন্টের সেকেন্ড কম্পাস বানতলা করার সময়, সেটা হচ্ছে তৃণমূলের সময় নিশ্চয়ই হয়েছে। টেক মাইন্ডা এক্সপ্যানশনের জন্য তারা তৃণমূলের সময় নিশ্চয়ই হয়েছে, কিন্তু আগে থেকেই ছিল, এরা নিশ্চয়ই ছিল। এবং ব্যাপারটা উইপ্রো আগে থেকে তো ছিল। উইপ্রো ফার্স্ট না, ইনফোসিস তো আসেনি। এবং ইনফোসিসের জন্য আমি ব্যক্তিগতভাবে যেটা লড়াই, না আসছি, এবং না এবং আমি আসছি, আমি বলে একটু বলে, না আমি কথা বলে দিই, আমি তো বলিনি আসিনি, প্লিজ ডোন্ট পুট মাই ওয়ার্ড, যাতে আমি তো বলিনি কৃষণ। প্রথম কথা হচ্ছে যেটা সবথেকে বড় বিপদ করেছেন, সেটা হচ্ছে যে তখন ওই গভর্নমেন্টকে একটা প্রপোজাল দেওয়া হয়েছিল যে আপনারা যদি জোর করে জমি অধিগ্রহণ করার কথা বলেন, তার কারণ যেরকম 10 একর বা 25 একর লাগবেন, আপনারা ভার্চুয়াল এসিজেড করুন, যেটা ওপরের দিকে যেতে পারবেন, এক। এবং যেটা সবথেকে বড় ক্ষতি, এবং যেটা আমি এই সরকারের বিরুদ্ধে আমার কমপ্লেন্ট, সেটা হচ্ছে তারা লিজ হোল্ড জমিগুলোকে ফ্রি হোল্ড করে ইনফোসিসকে প্রায় বলে দিয়েছেন যে তুমি যে কিছু করতে পারো, বাকিটা তুমি বেচে দিতে পারো, ঠিক আছে? তাহলে আজকে আমরা শিল্পপতিদেরকে, বা কোথায়, আমি ইনফোসিসের কথা বলছি না, কে ভুয়ো শিল্পপতি, কে কি, আমরা কিচ্ছু জানি না। আমরা তাহলে যে পলিসিটা কারেন্টলি ফলো করছি, সেটা হচ্ছে লিজ হোল্ড জমিগুলোকে ফ্রি হোল্ডে কনভার্ট করে দিচ্ছি। এবং ফ্রি হোল্ডে কনভার্ট করে আমরা বলছি আপনার যতটুকু লাগান আপনি নিন, আপনি বাকিটা ইউ ক্যান ডু দ্যাট। সুতরাং সরকার তার রাইটটা ফোরফিট করছে, ওয়ান। সেকেন্ড জিনিস, এই সরকার আরও কি করেছে, এবং সেটা তো সব স্টেটেড ফ্যাক্টর, আমার বলা না, তারা ক্যালকাটা জুয়ের পাশেও
যেগুলো মানিটাইজেশনের জন্য করছে, তার কারণটা আজকে তারা যে কল্যাণকর প্রকল্পগুলো চালাচ্ছে, দে ডু নট হ্যাভ দ্য মানি টু রান দ্যাট। একদম এখানে কৃষ্ণবাবু, ওই সুপর্ণদা যেটা বললেন সেটা পার্শিয়ালি রাইট, কিন্তু পুরোটা ঠিক নয়। প্রথম কথা হচ্ছে লিজ হোল্ডটাকে ফ্রি হোল্ড করার, নিউ টাউন ইজ আ স্মার্ট সিটি, এবং এখানে প্রত্যেকটা আপনার সেক্টরের জন্য এক একটা এলাকা বন্টন করা আছে। আপনি কোনো এলাকাতে, মানে যেখানে আপনার হেলথ কেয়ার আছে সেখানে আপনাকে হেলথ কেয়ারই করতে হবে। আপনি ওখানে গিয়ে ইনফোসিস খুলতে পারেন না, কোনো হাউজিং প্রজেক্ট করতে পারেন না। একটু জানতে হবে হিটকোর ওখানকার নিয়মটা কি আছে, এবং আপনাকে এক মিনিট ছেড়ে দেন। তো এই পুরো সেখানে নিউটাউন, যেটার জন্য এই পুরো একবার জিনিসটাকে আচ্ছা, এবার আমরা যদি আবার কোনো একটু তথ্য প্রযুক্তি এবার আমরা আবার একটু প্লিজ আমরা আবার একটু যায় না। টপিকে ফিরি। সিঙ্গুরে কি হবে? দুধকুমার বাবু, আপনার কাছে প্রশ্ন করার আগে শোভনদেব চট্টোপাধ্যায় এই মুহূর্তে রাজ্যের কৃষিমন্ত্রী, তার একটি বক্তব্য শোনাবো সিঙ্গুর নিয়ে। শোভনদেব চট্টোপাধ্যায় কি বলছেন সিঙ্গুর নিয়ে, শুনুন। এটা আমার কাছে মনে হচ্ছে একটা রাজনীতির ব্যাপার। আমাদের এখানে সবাই চাষ করছে, আমি নিজে গিয়েছি, বহুবার আমি সিঙ্গুরে গেছি, সিঙ্গুরে সবাই চাষ করছে। কেন বলছেন আমি জানি না, কি কারণে বলছেন। যদি দেখা করেন আমার সঙ্গে, আমি কথা বলবো, যদি কোনো সমস্যা থাকে সমাধান করে দেবো। রাজ্যের কৃষিমন্ত্রী বলছেন উনি কিছু জানেন না, উনি বারবার গিয়ে দেখেছেন ওখানে সবাই চাষ করছে, ভালোভাবে চাষ করছে। ওখানের এক কৃষকের কাছে গেলাম, আমরা প্রশ্ন করলাম আপনারা চাষ করছেন? কৃষিমন্ত্রী তো বলছেন আপনারা চাষ করছেন, সব জিনিস চাষযোগ্য, সব জমি চাষযোগ্য। কৃষক কি বললেন শুনুন। জমাইটাই দেবে। এই ঘাসফুল হচ্ছে, এসব দেখতে আসছে, সব ফটো তুলে নিয়ে যাচ্ছে। টাটাটা হলে খুব ভালোই হতো, দিদি যা করলো। কিন্তু এখানকার তোমাদের মন্ত্রী তো বলছে এখানে সব জমিতেই চাষ হচ্ছে। কোনো দিনই হয়নি, তাকে নিয়ে আসতে বলুন না, খেয়ে এসে দেখুন না। কেন চাষ করা যাচ্ছে না কেন? বোল্ডার মাটি আছে, বড় বড় পাথর বেরোচ্ছে, কী করে করবে? ওর থেকে টাটা যেমন হচ্ছিল ওরকম হওয়া একটা শিল্প দরকার ছিল। অনেক গরিব দুঃখীরা এখন আছে, যারা দুদিন কাজ করেও তাদের সংসারটা চলতে হবে। এই জমির ওপর সব নির্ভর ছিল, বাইরে সব লোক কাজে যাচ্ছে, কী করবে? তখন আন্দোলন করাটা কি ভুল হয়েছিল মনে হয়? প্রচুর ভুল। এই পাড়ার এমনি এ মাথা ও মাথা আন্দোলনটা করেছিল, তারাই নিজেরা এখন সাপোর্ট গাইছে যে আমরা ভুল করি, তারা নিজেরা সাপোর্ট গাইছে। দুধকুমার বাবু, যারা আন্দোলন করেছিলেন সেই সময় তারা বলছেন যে ভুল হয়েছিল, আন্দোলন করাটা ভুল হয়েছিল। টাটা যদি এখানে শিল্প করতো তাহলেই হয়তো ভালো হতো। মাটি বোল্ডার মাটি, চাষ কি করে করব, কি বলবেন? বেশ, আমি আবার ফিরবো আপনার কাছে। আপনার কথা স্পষ্টভাবে শোনা যাচ্ছে না, কিন্তু আমি এই প্রশ্নটা একবার সপ্তর্ষির কাছে নেবো। সপ্তর্ষি, তুমি শুরু করেছিলে একটা অদ্ভুত শব্দবন্ধনী দিয়ে, একটি বাক্য দিয়ে, যে এই সরকারকেই আবার এই সিঙ্গুরি পরবর্তীকালে ফিরে তাকাতে হবে সেই সিঙ্গুরের দিকেই। আজকে এই কৃষকের বক্তব্যে কোথাও সেটাই তো সত্যি হচ্ছে। ওই তো ইংরেজিতে একটা কথা আছে, হোয়াট গোজ অ্যারাউন্ড কামস অ্যারাউন্ড। ইউ রিপ হোয়াট ইউ সো। যেটা উপরে যাবে সেটা নিচে আসবেই। এবং এটা বুঝুন, বুদ্ধদেব ভট্টাচার্য 2006 সালে যেটা বুঝতে পেরেছিল, সেটা সকল সভ্যতার একই নিয়ম, অগ্রগতি। সেই অগ্রগতিকে কেউ অস্বীকার করতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন পশ্চিমবাংলার মানুষের সঙ্গে, এই অগ্রগতির ক্ষেত্রে তিনি একটা কিছুদিনের একটা ব্যারিয়ার তৈরি করতে পারেন তার রাজনৈতিক লাভের জন্য। কিন্তু দ্য ভিশন, দ্য ডিরেকশন অফ অল ডেভেলপমেন্ট অফ অল সোসাইটিস, কৃষি থেকে শিল্প যাবেই, কেউ আটকাতে পারবে না। সুতরাং আজকে উনি যেটা বুঝতে পেরেছেন, পশ্চিমবাংলার মানুষ বুঝছেন। পশ্চিমবাংলা থেকে রোজ এই যে দুর্গাপুজো, আপনি গিয়ে দাঁড়ান না এয়ারপোর্টে, আপনি গিয়ে শিয়ালদা স্টেশনে গিয়ে দাঁড়ান, হাওড়াতে গিয়ে দাঁড়ান, হাজার হাজার আমাদের বয়সী ছেলেমেয়েরা ফিরবে পিঠে ব্যাগ নিয়ে। 4 দিন পুজোতে মা বাবার সাথে থাকবে, খাওয়া দাওয়া করবে, বন্ধু বান্ধবদের সাথে, আবার দশমীর দিন পালাবে। মমতা বন্দ্যোপাধ্যায় কিছু এসে যায় না, কিচ্ছু এসে যায় না। ওনার অভিষেক বন্দ্যোপাধ্যায় কোটি কোটি টাকা নিয়ে বসে রয়েছেন, ওনার কোনো অসুবিধা নেই, উনি সরকারে আছেন, ঠিক আছে। আরজি করে ডাক্তার মারা যাক, সিঙ্গুরের কৃষকরা না খেয়ে মরুক, মমতা বন্দ্যোপাধ্যায় চান উনি সরকারে থাকুক। দের ইজ নো ভিশন ইন দিস গভর্নমেন্ট। সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, গভর্নমেন্ট শিল্প করবে কি করবে না সেটা ডিপেন্ড করে গভর্নমেন্টের ইন্টেনশনের উপরে। মমতা বন্দ্যোপাধ্যায়কে যে এতদিন ধরে দেখেছে, ইম্পার্শিয়ালি যদি কেউ বলে, মমতা বন্দ্যোপাধ্যায় চলা ফেরা হাব ভাব কথাবার্তার মধ্যে কোনো শিল্প করার ইন্টেনশন, one even small iota of intention towards industrialization, এটা কি দেখেছে কেউ? কেউ দেখেনি।
দেখুন ব্যাপারটা হচ্ছে 2006 সালে বোধোদয় হয়েছে শুনলাম, বা সুপর্ণদা বলছে এটা 1986 সালে হওয়ার কথা ছিল। তো যাই হোক, বোধোদয় একটু বামেদের দেরিতেই হয়। আবার সপ্তর্ষি এটাও বলল যে যখন সিঙ্গুর থেকে টাটা চলে যাচ্ছিল তখনই তা বলেছিলেন মমতা ব্যানার্জি যখন মুখ্যমন্ত্রী হবে, তার মানে আমি যতদূর জানি সেপ্টেম্বর 2008-এ টাটা ওখান থেকে চলে গেছিল। তো এই এত বড় ভবিষ্যৎবাণীটা সেই দিনই সিপিএমের নেতৃত্ব উপলব্ধি করে ফেলেছিলেন, এটা আমার জানা ছিল না। যাই হোক, আজকে আমি জানলাম যে সিপিএম 2008 থেকেই জানতো যে মমতা ব্যানার্জি ভবিষ্যতে। আমি আবার বললাম যে এরকম একটা অভিযোগ যেটা করা হচ্ছে, এটার নিষ্পত্তি প্রথমে একটা ল্যান্ড অডিটের জন্য দরকার। তার কারণ আমার কাছে গত বছরের গত বছর রাজ্যের সরকারি ল্যান্ড ব্যাংক কি কি আছে দেখার জন্য ব্যাংক আলাদা, ওখানকার অডিট করা হলো তো। আরে ওখানকার পার্টিকুলারলি যে 1000 একরের ল্যান্ড অডিটের কথা বলছি, যে অ্যাকচুয়ালি কৃষি কত, হ্যাঁ তো ওটার কথাই তো বলছি, ওটা দিয়ে তো টপিক ল্যান্ড অডিট আপনি বলছেন ল্যান্ড অডিট করা দরকার। আপনাদের মন্ত্রীরা তাদেরকে দালাল বলছে, আপনাদের মন্ত্রীরা বলছে সব জায়গায় কৃষি করে হবে না। 434 আমার মতে 434 একর অলরেডি কাল্টিভেশনে আছে। যিনি এখানে প্রতিনিধি আছেন তিনি বললেন 350, তার মানে আমার সাথে ওনার প্রায় 80-85 একরের তফাৎ। 250 সরকার উদ্যোগ নিয়েছে, উনি নিজে স্বীকার করলেন যে উনিও সেই উদ্যোগের একজন অঙ্গ ছিলেন। সেটা করতে পারা যায়নি বিভিন্ন কারণে, টেকনিক্যাল কারণ আছে। তার কারণ হচ্ছে আমি আবার বললাম যেটা আরেকজন ভাই বললেন যে কি কারণ আছে, ওনাকে প্রশ্ন করি। দুধকুমার বাবু কোন কারণে, তোমার এটা সম্ভব নয় হট করে, কোন কারণে আপনারা এই 700 একর জমিকে চাষযোগ্য করতে পারেননি, যেটা অভিযোগ আপনারা করছেন 700 একর জমি চাষযোগ্য নয়, কোন কারণে আপনারা চাষযোগ্য করতে পারেননি? আপনিও তো ছিলেন এই কমিটির ভেতর। 2023 সালে পঞ্চায়েত নির্বাচনের আগে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছিল, কিন্তু 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে দেখা গেল সেখানে আমাকে কোনো কারণে ওই আজকে যিনি মন্ত্রী আর কি, তার কথা মতোই আমাকে সেখান থেকে বাদ দেওয়া হয়েছিল। যদিও দল আমাকে নির্বাচনে লড়ার জন্য অনুমতিও দিয়েছিল, কোনো এক অজ্ঞাত কারণে বাদ দিয়েছিলেন। তারপরে 1 বছর কেটে গেলেও এই কাজটা আর হলো না, অর্থাৎ এই কাজটা কিন্তু আমরাই দেখতাম। আমার বক্তব্য হচ্ছে 2011 থেকে সাহেব, আমি 2011 ছেড়ে দিলাম, 2016 থেকে 2024 অবধি আপনিও দায়িত্বে ছিলেন, পরবর্তীকালে বেচারাম সাহেব আপনাকে বাদ দিয়ে দিয়েছিলেন, আপনার অভিযোগ। এই টানা সময়টায় কেন চাষযোগ্য করা গেল না 700 একর জমি? দেখুন, এর মধ্যে কিন্তু আমরা 300 একর জমি চাষযোগ্য করতে পেরেছি অক্লান্ত পরিশ্রম করে। এখানে 3টে পঞ্চায়েত ছিল, সেই পঞ্চায়েত তো দায়িত্ব নিয়েছিল, এখানে চাষিদেরকে সঙ্গে নিয়ে সরকার উদ্যোগ নিয়ে চাষযোগ্য করা গেছে। এই 250 একরও কিন্তু চাষযোগ্য আমরা করে দিতে পারতাম, কিন্তু আমাকে কোনো এক অজ্ঞাত কারণে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং সেই কাজটা হয়নি বলেই তো আজকে সিঙ্গুর বন্দা জমি পুনর্ব্যবহার কমিটি আমরা করতে বাধ্য হয়েছি। তাহলে এটা কি পুরোটাই গোষ্ঠীদ্বন্দ্ব? আমার বিশ্বাস, মানে এই পুরো আন্দোলনটাই কি গোষ্ঠীদ্বন্দ্বের ফল? আমি এখন দল করি না, তাই জন্য এখন গর্জে উঠছেন? আমি কখনোই মনে করি না আমরা কৃষক। না না না, আমি গর্জের কিছু নেই। আমি শুধু মুখ্যমন্ত্রীর কাছে এইটুকু বার্তা পৌঁছে দিতে চাইছি, তিনি সিঙ্গুরের মানুষের জন্য অনেক করেছেন, এইটুকু তিনি করতে পারবেন। তাকে ভুল তথ্য দেওয়া হয়েছে, আমরা সেই ভুলটাকে ধরিয়ে দেবার চেষ্টা করছি। আমি আশাবাদী এখনো যে নেত্রী কিন্তু বা মুখ্যমন্ত্রী তিনি চাইলে এটা হবেন। আমাদের এই কমিটিকে যদি দায়িত্ব দেওয়া হয় সরকারি উদ্যোগে, আমরা কিন্তু আবার বলছি 6 মাসের মধ্যে এটাকে চাষযোগ্য যতটা সম্ভব করার আমরা করে দেখিয়ে দেবো। প্রশ্ন সেখানেই রইল, রাজনীতিতে আটকে রইল কি আটকে রইল না। আমি শেষ করবো, তার আগে কৃষ্ণবাবুকে একটা ছোট্ট প্রশ্ন। কৃষ্ণবাবু, একদম বুকে হাত রেখে বলুন তো, সিঙ্গুরের কি হবে? সিঙ্গুরের কি হবে সেটা তো আমরা সকলে দেখতে পাবো। সিঙ্গুরে ইতিমধ্যেই একটা তোমার এগ্রো পার্কের কাজ চলছে। সিঙ্গুরের কাছে বেশ কটা ইন্ডাস্ট্রিয়াল হাব হয়েছে, তুমি জানো, ডানকুনি লজিস্টিক হাব। তো সুতরাং সিঙ্গুরেও ওইভাবে হবে। আর যেটা 3 ফসলি জমির জায়গায় যেখানে ভালো কৃষিকাজ থেকে ভালো প্রফিট হয়, সেগুলোতে আশা করি কৃষক। সপ্তর্ষি, শেষ প্রশ্ন একদম এই শোয়ের, যা তৃণমূল কংগ্রেস বলছে আজকে এখানে বসে, তা কি আদৌ সম্ভব? আর যদি নাও হয়, বামফ্রন্ট এই মুহূর্তে এই আন্দোলনকে স্পিয়ারহেড করে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করতে পারবে জমির আন্দোলন করে, যেটা বামফ্রন্টের ঘরের আন্দোলন ছিল এক সময়, সেই করার সাংগঠনিক সামর্থ্য কিংবা স্ট্রেংথ তোমাদের আছে?
ইস্যুটা খুবই রেলিভেন্ট এবং আমার তো মনে হয় অ্যাপার্ট ফ্রম পলিটিক্স যে একটা রাজনৈতিক বিতর্কের মধ্যে সেই জায়গাকার শিল্পনীতি নিয়ে আলোচনা হওয়া উচিত ডেফিনেটলি। আমাদের কিছু ক্রিটিসিজম নিশ্চয়ই ছিল, থাকবে, কিন্তু কৃষাণুদাদেরও তাদের যে ক্রিটিসিজম ফর দ্য টোটাল ল্যাক অফ ইন্ডাস্ট্রিয়াল পলিসি সেটাও তাদের গ্রহণ করতে হবে। মানে কীরকম দুঃখের বিষয় দেখুন, মানে কৃষাণুদা একটা লজিস্টিক্যাল হাবের কথা বললো, লজিস্টিক কবে থেকে ইন্ডাস্ট্রি হলো আমি তো জানি না। মানে বেশ, আমার আজকে আর সময় নেই। বাংলায় আদৌ শিল্প হবে কি হবে না সেটা ভবিষ্যৎ বলবে। তবে সিঙ্গুরের কি হবে, সিঙ্গুরের এই নতুন আন্দোলন, এটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা ব্যথার কারণ হবে? এই মুহূর্তে বেচারাম মান্না থেকে শুরু করে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তিনি যে কথাগুলো বলছেন কিংবা যে লাইনে কথাগুলো বলছেন, এক সময় ঠিক এই লাইনেই কথা বলেছিলেন বামফ্রন্টের নেতৃত্ব, যারা সিঙ্গুরকে সেই সময় আমল দিতে চাননি। ইতিহাসের পুনরাবৃত্তি হবে নাকি পুরোটাই গোষ্ঠীকন্দল এবং পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে মিটে যাবে? 18 বছর পর সত্যিটা এই যে সিঙ্গুর রয়েছে সেই সিঙ্গুরেই, যে সিঙ্গুর হয়তো জামশেদপুরের মতো টাটানগর হয়ে উঠতে পারত, সেই সিঙ্গুর একটি মরা জমিকে আগলে রেখে এখনো শিল্পের স্বপ্ন দেখে। স্বপ্ন বাস্তব হবে নেতারা বলতে পারবেন। জয় হিন্দ।